রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পাত্র ও পাত্রী। আজকে গল্পের চতুর্থ পর্ব বা শেষ পর্ব। এখান থেকে কাজের গতিকে পশ্চিমের এক শহরে যেতে হলো। সেখানে বিশ্বপতিবাবু ধনী বাঙালি মহাজন। তাকে নিয়ে আমার কাজের কথা ছিল। লোকটি খুব হুঁশিয়ার, সুতরাং তার সঙ্গে কোনো কথা পাকা করতে বিস্তর সময় লাগে। একদিন বিরক্ত হয়ে যখন ভাবছি একে নিয়ে আমার কাজের সুবিধে হবে না, এমনকি চাকরকে আমার জিনিসপত্র প্যাক করতে বলে দিয়েছি, হেনকালে বিশ্বপতিবাবু সন্ধ্যার সময় এসে আমাকে বললেন, আপনার সঙ্গে নিশ্চয়ই অনেক রকম লোকের আলাপ আছে। আপনি একটু মনোযোগ করলে একটি বিধবা বেঁচে যায়। ঘটনাটি এই: নন্দকৃষ্ণবাবু বেরেলিতে প্রথমে আসেন একটি বাঙালি ইংরাজি স্কুলের হেডমাস্টার হয়ে। কাজ করছিলেন খুব ভালো। সকলেই আশ্চর্য হয়েছিল, এমন সুযোগ্য সুশিক্ষিত লোক দেশ ছেড়ে এত দূরে সামান্য বেতনে চাকরি করতে এলেন কী কারণে? কেবল যে পরীক্ষা পাশ করাতে তার খ্যাতি ছিল তা নয়, সকল ভালো কাজেই তিনি হাত দিয়েছিলেন। এমন সময় কেমন করে বেরিয়ে পড়ল, তার স্ত্রীর রূপ ছিল বটে, কিন্তু কুল ছিল না। সামান্য কোনো জাতের মেয়ে, এমনকি তার ছোঁয়া লাগলে পানীয় জলের পানীয়তা এবং অন্যান্য নিগুড় সাত্ত্বিক গুণ নষ্ট হয়ে যায়। তাকে যখন সবাই চেপে ধরলে তিনি বললেন, হ্যাঁ, জাতি ছোট বটে, কিন্তু তবু সে তার স্ত্রী। তখন প্রশ্ন উঠল, এমন বিবাহ বৈধ হয় কি করে? যিনি প্রশ্ন করেছিলেন নন্দকৃষ্ণবাবু তাকে বললেন, আপনি তো শালগ্রাম সাক্ষী করে পরে পরে দুটি স্ত্রী বিবাহ করছেন এবং দ্বিবচনেও সন্তুষ্ট নেই। তার বহু প্রণাম দিয়েছেন। শালগ্রামের কথা বলতে পারিনি, কিন্তু অন্তর্যামী জানেন আমার বিবাহ আপনার বিবাহের চেয়ে বৈধ, প্রতিদিন প্রতি মুহূর্তে বৈধ। এর চেয়ে বেশি কথা আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাইনি। যাকে নন্দকৃষ্ণ এই কথাগুলি বললেন তিনি খুশি হননি। তার উপরে লোকের অনিষ্ট করবার ক্ষমতাও তার অসামান্য ছিল। সুতরাং সেই উপদ্রবে নন্দকৃষ্ণ বেরেলি ত্যাগ করে এই বর্তমান শহরে এসে ওকালতি শুরু করলেন। লোকটা অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন। উপবাসী থাকলেও অন্যায় মোকদ্দমা তিনি কিছুতেই নিতেন না। প্রথমটা তাতে তার যত অসুবিধা হোক, শেষকালে উন্নতি হতে লাগলো। কেননা হাকিমরা তাকে সম্পূর্ণ বিশ্বাস করতেন। একখানি বাড়ি করে একটু জমিয়ে বসেছেন। এমন সময় দেশে মন্বন্তর এলো, দেশ উজাড় হয়ে যায়। যাদের উপর সাহায্য বিতরণের ভার ছিল, তাদের মধ্যে কেউ কেউ চুরি করছিল বলে তিনি ম্যাজিস্ট্রেটকে জানাতেই ম্যাজিস্ট্রেট বললেন, সাধু লোক পাই কোথায়? তিনি বললেন, আমাকে যদি বিশ্বাস করেন আমি এ কাজের কতক ভার নিতে পারি। তিনি ভার পেলেন এবং এই ভার বহন করতে করতে একদিন মধ্যাহ্নে মাঠের মধ্যে এক গাছতলায় মারা যান। ডাক্তার বললেন তার হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। গল্পের এতটা পর্যন্ত আমার পূর্বেই জানা ছিল। কেমন একটা উচ্চভাবের মেজাজে এরই কথা তুলে আমাদের ক্লাবে আমি বলেছিলুম, এই নন্দকৃষ্ণের মতো লোক যারা সংসারে ফেল করে শুকিয়ে মরে গেছে, না রেখেছে নাম না রেখেছে টাকা, তারাই ভগবানের সহযোগী হয়ে সংসারটাকে উপরের দিকে। এইটুকু মাত্র বলতেই ভরা পালের নৌকা হঠাৎ চড়ায় ঠেকে যাওয়ার মতো আমার কথা মাঝখানেই বন্ধ হয়ে গেল। কারণ আমাদের মধ্যে খুব একজন সম্পত্তি ও প্রতিপত্তিশালী লোক খবরের কাগজ পড়ছিলেন। তিনি তার চশমার উপর থেকে আমার প্রতি দৃষ্টি হেনে বলে উঠলেন, হিয়ার হিয়ার। যাকে শোনা গেল নন্দকৃষ্ণের বিধবা স্ত্রী তার একটি মেয়েকে নিয়ে এই পাড়াতেই থাকেন।
দেওয়ালির রাত্রে মেয়েটির জন্ম হয়েছিল বলে বাপ তার নাম দিয়েছিলেন দীপালি। বিধবা কোনো সমাজে স্থান পান না বলে সম্পূর্ণ একলা থেকে এই মেয়েটিকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। এখন মেয়েটির বয়স 25-এর উপর হবে। মায়ের শরীর রুগ্ন এবং বয়সও কম নয়। কোন দিন তিনি মারা যাবেন এই মেয়েটির কোথাও কোনো গতি হবে না। বিশ্বপতি আমাকে বিশেষ অনুনয় করে বললে যদি এর পাত্র জুটিয়ে দিতে পারেন তো সেটা একটা পুণ্যকর্ম হবে। আমি বিশ্বপতিকে শুকনো স্বার্থপর নিরেট কাজের লোক বলে মনে মনে একটু অবজ্ঞা করেছিলুম। বিধবার অনাথা মেয়েটির জন্য তার এই আগ্রহ দেখে আমার মন গলে গেল। ভাবলুম, প্রাচীন পৃথিবীর মৃত ম্যামথের পাকযন্ত্রের মধ্যে থেকে খাদ্যবীজ বের করে পুঁতে দেখা গেছে তার থেকে অঙ্কুর বেরিয়েছে। তেমনি মানুষের মনুষ্যত্ব বিপুল মৃতস্তূপের মধ্যে থেকেও সম্পূর্ণ মরতে চায় না। আমি বিশ্বপতিকে বললুম, পাত্র আমার জানা আছে, কোনো বাধা হবে না। আপনারা কথা এবং দিন ঠিক করুন। কিন্তু মেয়ে না দেখেই তো আর না দেখেই হবে। কিন্তু পাত্র যদি সম্পত্তির লোভ করে সে বড় বেশি নয়। মা মরে গেলে কেবল ওই বাড়িখানি পাবে, আর সামান্য যদি কিছু পায়। পাত্রের নিজের সম্পত্তি আছে, সেজন্য ভাবতে হবে না। তার নাম বিবরণ প্রভৃতি সে এখন বলবো না, তাহলে জানাজানি হয়ে বিবাহ ফেঁসে যেতে পারে। মেয়ের মাকে তো তার একটা বর্ণনা দিতে হবে। বলবেন লোকটা অন্য সাধারণ মানুষের মতো দোষে গুণে জড়িত। দোষ এত বেশি নেই যে ভাবনা হতে পারে, গুণও এত বেশি নেই যে লোভ করা চলে। আমি যতদূর জানি তাতে কন্যার পিতামাতারা তাকে বিশেষ পছন্দ করে। স্বয়ং কন্যাদের মনের কথা ঠিক জানা যায়নি। বিশ্বপতিবাবু এই ব্যাপারে যখন অত্যন্ত কৃতজ্ঞ হলেন তখন তার উপরে আমার ভক্তি বেড়ে গেল। যে কারবারে ইতিপূর্বে তার সঙ্গে আমার দরে বোন ছিল না, সেটাতে লোকসান দিয়ে রেজিস্ট্রি দলিল সই করিবার জন্য আমার উৎসাহ হলো। তিনি যাবার সময় বলে গেলেন, পাত্রটিকে বলবেন অন্য সব বিষয়ে যাই হোক এমন গুণবতী মেয়ে কোথাও পাবেন না। যে মেয়ে সমাজের আশ্রয় থেকে এবং শ্রদ্ধা থেকে বঞ্চিত, তাকে যদি হৃদয়ের উপর প্রতিষ্ঠিত করা যায় তাহলে সে মেয়ে কি আপনাকে উৎসর্গ করতে কিছুমাত্র কৃপণতা করবে? যে মেয়ের বড় রকমের আশা আছে তারই আশার অন্ত থাকে না। কিন্তু এই দীপালির দ্বীপটি মাটির, তাই আমার মতো মেটে ঘরের কোণে তার শিখাটির অমর্যাদা হবে না। সন্ধ্যার সময় আলো জেলে বিলিতি কাগজ পড়ছি, এমন সময় খবর এলো একটি মেয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে। বাড়িতে স্ত্রীলোক কেউ নেই, তাই ব্যস্ত হয়ে পড়লুম। কোনো ভদ্র উপায় উদ্ভাবনের পূর্বেই মেয়েটি ঘরের মধ্যে ঢুকে প্রণাম করলে। বাইরে থেকে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি অত্যন্ত লাজুক মানুষ। আমি না তার মুখের দিকে চাইলুম না তাকে কোনো কথা বললুম। সে বললে, আমার নাম দীপালি। গলাটি ভারী মিষ্টি। সাহস করে মুখের দিকে চেয়ে দেখলুম সে মুখ বুদ্ধিতে কোমলতাতে মাখানো। মাথায় ঘুমটা নেই, সাদা দেশি কাপড়, এখনকার ফ্যাশনে পরা। কি বলি ভাবছি। এমন সময় সে বললে, আমাকে বিবাহ দেবার জন্যে আপনি কোনো চেষ্টা করবেন না। আর যাই হোক, দীপালির মুখে এমন আপত্তি আমি প্রত্যাশাই করিনি। আমি ভেবে রেখেছিলুম বিবাহের প্রস্তাবে তার দেহ মন প্রাণ কৃতজ্ঞতায় ভরে উঠেছে। জিজ্ঞাসা করলুম, জানা অজানা কোনো পাত্রকেই তুমি বিবাহ করবে না? সে বললে, না, কোনো পাত্রকেই না। যদিচ মনস্তত্ত্বের চেয়ে বস্তুতত্ত্বেই আমার অভিজ্ঞতা বেশি, বিশেষত নারীচিত্ত আমার কাছে বাংলা বানানের চেয়ে কঠিন, তবু কথাটার সাদা অর্থ আমার কাছে সত্য অর্থ বলে মনে হলো না। আমি বললুম, যে পাত্র আমি তোমার জন্য বেছেছি সে অবজ্ঞা করবার যোগ্য নয়। দীপালি বললে, আমি তাকে অবজ্ঞা করি নে, কিন্তু আমি বিবাহ করব না। আমি বললুম,
যে লোকটি তোমাকে মনের সঙ্গে শ্রদ্ধা করে। কিন্তু না, আমাকে বিবাহ করতে বলবেন না। আচ্ছা, বলবো না, কিন্তু আমি কি তোমাদের কোনো কাজে লাগতে পারি নে? আমাকে যদি কোনো মেয়ে স্কুলে পড়াবার কাজ জুটিয়ে দিয়ে এখান থেকে কলকাতায় নিয়ে যান তাহলে ভারী উপকার হয়। বললুম, কাজ আছে, জুটিয়ে দিতে পারবো। এটা সম্পূর্ণ সত্য কথা নয়। মেয়ে স্কুলের খবর আমি কি জানি, কিন্তু মেয়ে স্কুল স্থাপন করতে তো দোষ নেই। দীপালি বললে, আপনি আমাদের বাড়ি গিয়ে একবার মায়ের সঙ্গে কথা আলোচনা করে দেখবেন। আমি বললুম, আমি কাল সকালেই যাব। দীপালি চলে গেল। কাগজ পড়া আমার বন্ধ হলো। ছাতের উপর বেরিয়ে এসে চৌকিতে বসলুম। তারাগুলোকে জিজ্ঞাসা করলুম, কোটি কোটি যোজন দূরে থেকে তোমরা কি সত্যি মানুষের জীবনের সমস্ত কর্মসূত্র ও সম্বন্ধসূত্র নিঃশব্দে বসে বসে বুনছ? এমন সময় কোনো খবর না দিয়ে হঠাৎ বিশ্বপতির মেজ ছেলে শ্রীপতি ছাদে এসে উপস্থিত। তার সঙ্গে যে আলোচনাটা হলো তার মর্ম এই: শ্রীপতি দীপালিকে বিবাহ করবার আগ্রহে সমাজ ত্যাগ করতে প্রস্তুত। বাপ বলেন এমন দুষ্কার্য করলে তিনি তাকে ত্যাগ করবেন। দীপালি বলে তার জন্যে এত বড় দুঃখ, অপমান ও ত্যাগ স্বীকার কেউ করবে এমন যোগ্যতা তার নেই। তাছাড়া শ্রীপতি শিশুকাল থেকে ধনী গৃহে লালিত। দীপালির মতে সে সমাজচ্যুত এবং নিরাশ্রয় হয়ে দারিদ্র্যের কষ্ট সহ্য করতে পারবে না। এই নিয়ে তর্ক চলছে, কিছুতে তার মীমাংসা হচ্ছে না। ঠিক এই সংকটের সময় আমি মাঝখানে পড়ে এদের মধ্যে আর একটা পাত্রকে খাড়া করে সমস্যার জটিলতা অত্যন্ত বাড়িয়ে তুলেছি। এই জন্য শ্রীপতি আমাকে এই নাটকের থেকে প্রুফশিটের কাটা অংশের মতো বেরিয়ে যেতে বলছে। আমি বললুম, যখন এসে পড়েছি তখন বেরোচ্ছি নে, আর যদি বেরোই তাহলে গ্রন্থি কেটে তবে বেরিয়ে পড়ব। বিবাহের দিন পরিবর্তন হলো না, কেবলমাত্র পাত্র পরিবর্তন হলো। বিশ্বপতির অনুনয় রক্ষা করেছি, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট হননি। দীপালির অনুনয় রক্ষা করিনি, কিন্তু ভাবে বোধ হলো সে সন্তুষ্ট হয়েছে। স্কুলে কাজ খালি ছিল কিনা জানি নে, কিন্তু আমার ঘরে কন্যাস্থান শূন্য ছিল, সেটা পূর্ণ হলো। আমার মতো বাজে লোক যে নিরর্থক নয়, আমার অর্থই সেটা শ্রীপতির কাছে প্রমাণ করে দিলে। তার গৃহদীপ আমার কলকাতার বাড়িতেই জ্বলল। ভেবেছিলুম সময় মতো বিবাহ না সেরে রাখার মুলতুবি অসময়ে বিবাহ করে পূরণ করতে হবে, কিন্তু দেখলুম উপরওয়ালা প্রসন্ন হলে দুটো একটা ক্লাস ডিঙিয়েও প্রমোশন পাওয়া যায়। আজ 55 বছর বয়সে আমার ঘর নাতনিতে ভরে গেছে। উপরন্তু একটি নাতিও জুটেছে, কিন্তু বিশ্বপতিবাবুর সঙ্গে আমার কারবার বন্ধ হয়ে গেছে, কারণ তিনি পাত্রটিকে পছন্দ করেননি। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।